আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এমএসসি এমফিল ও পিএইচডিতে ভর্তির ব্যাপার নিয়ে। তো আপনারা অনেকেই কনফিউজড যে এখানে এই এমএসসি এমফিল পিএইচডি এগুলা কি রেগুলার মানে রেগুলার স্টুডেন্ট হিসেবে আপনি এখানে জয়েন করবেন নাকি সন্ধ্যাকালীন কোর্স এরকম কিছু একটা ব্যাপার নিয়ে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন। তো আপনাদেরকে প্রথমে জিনিসটা ক্লিয়ার করে দেয়, এটা হচ্ছে এখানে কোনো সন্ধ্যাকালীন কোর্স হয় না বুয়েটে। শুধুমাত্র কেমিস্ট্রি নয়, অন্য যে কোনো সাবজেক্টেই হোক এখানে কোনো সন্ধ্যাকালীন কোর্স নেই। বুয়েটে যারা ভর্তি হয় তারা হয় ফুল টাইম নয় পার্ট টাইম। এই তো যারা চাকরিজীবী তাদের জন্য পার্ট টাইমের সুযোগ আছে। এই তো, তাছাড়া এখানে সন্ধ্যাকালীন কোর্স বলতে কোনো কোর্স নেই। আপনি এখানে বুয়েটে যারা আন্ডার গ্রাজুয়েটে এইচএসসি পরীক্ষা দিয়ে ভর্তি হয় বিএসসিতে, তাদের মতোই আপনিও এখানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে জয়েন করবেন এমএসসিতে। এমনকি এটা উল্লেখ করে রাখি যে যারা বুয়েট থেকেই বিএসসি শেষ করে তারা যদি সাপোজ ধরেন সিএসসি একজন স্টুডেন্ট এখানে বিএসসি করছে বুয়েট থেকে, সেও যদি এখানে এমএসসিতে ভর্তি হতে চায় সেও আপনার সাথে পরীক্ষা দিবে। এরকম আর কি পরীক্ষার সিস্টেমটা। তো এবার শুরু করা যাক। এমএসসির ক্ষেত্রে আপনার হচ্ছে আবেদনের সিস্টেমটা, এটা আপনার সার্কুলারে সুন্দর করে দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে। একটা জন্য একটা আবেদন ফি দিতে হয় 500 টাকার মতো। আর হচ্ছে এটা সম্ভবত রকেট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হয়। আর হচ্ছে এমএসসি করার ক্ষেত্রে আপনার একটা কমন কোশ্চেন যে এপিআর দিয়ে করা যাবে কি না, রেজাল্ট হয়েছে সার্টিফিকেট নাই, এই যে ব্যাপারগুলো এটা সম্পর্কে বলে দেই। আপনি হয়তো এপিআর দিয়ে বা রেজাল্ট দিয়ে বা কোনোভাবে আর কি অ্যাপ্লাই হয়তো করতে পারবেন, যদি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন হয়তো করতে পারবেন, কিন্তু ফাইনালি যখন আপনাকে সিলেকশন করবে ভাইভাতে আপনাকে বাদ দিয়ে দিবে। রেডিমেড সার্টিফিকেট মানে মোট কথা সার্টিফিকেট না নিতে পারলে আপনাকে ভর্তি নিবে না। এটা হচ্ছে আপনার ভর্তির ক্ষেত্রে এমএসসি এবং এমফিলের ক্ষেত্রে এই হচ্ছে কন্ডিশন। আর পিএইচডির ক্ষেত্রে হচ্ছে পিএইচডিতে কোনো এরকম কন্ডিশন নেই। আপনি বিএসসি এমএসসি কমপ্লিট করা থাকলে আর যদি এমএসসিতে থিসিস থাকে তাহলে হচ্ছে হ্যাঁ সার্টিফিকেট লাগবে। বিএসসি এমএসসি থাকলে আপনি হচ্ছে থিসিস থাকলে তাহলে আপনি পিএইচডিতে ভর্তি হতে পারবেন। আর এখানে এমএসসিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এখানে ভর্তি পরীক্ষা দিতে হয়, পিএইচডিতে ভর্তি পরীক্ষা দিতে হয় না। এই হচ্ছে পার্থক্যটা, মানে এমএসসি এমফিল অলমোস্ট সেম। এখানে এমএসসিতে প্রায় 36 ক্রেডিট পড়তে হয় আপনার, আর এখানে হচ্ছে 48, এটা হচ্ছে এমফিল। আর পিএইচডিতে হচ্ছে 54। এটা হচ্ছে আপনার কোর্স ক্রেডিট, যার মধ্যে এখানে 18 ক্রেডিট হচ্ছে থিসিস, এখানে 30 ক্রেডিট হচ্ছে থিসিস, আর এখানে 45 ক্রেডিট হচ্ছে থিসিস। দেখতে পাচ্ছেন যে আপনার ডিগ্রি যত হাই লেভেলের হচ্ছে তত আপনার থিসিসটা অনেক গুরুত্বপূর্ণ বা এটার ক্রেডিটটা বেড়ে যাচ্ছে। তো এখন উল্লেখ করে দিলাম যে এখানে যে এমএসসিতে এবং এমফিলে ভর্তি হওয়ার জন্য আপনার অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হবে। তো এটা 3টা ধাপে সম্পন্ন হয়। প্রথমত হচ্ছে আপনার সিজিপি যদি 2.50 থাকে তাহলে আপনি এখানে কি অ্যাপ্লাই করতে পারবেন। সব কিছু রেডি, 2.50 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে কি 2.92, 2.82 এগুলো কি অ্যাপ্লাই করতে পারতেছেন। এক কথা থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, এটা সিজিপি ব্যাপারটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এই সিজিপিএ বা কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন, তারপর হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইল, যেমন হচ্ছে আপনার কোনো প্রজেক্ট বা থিসিসের অভিজ্ঞতা আছে কি না, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, মানে ওভারঅল কন্ডিশনে বা অ্যাপ্লিকেশন কতগুলো হয়েছে সব কিছু মিলিয়ে আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যাকে রিটেন পরীক্ষার জন্য ডাকে। মানে এটা শর্ট লিস্ট করে সবাই, মানে যারা অ্যাপ্লাই করুক সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় না। এখানে সাপোজ ধরেন এটা সাধারণত 70 থেকে 100 বা 100+ এর মধ্যে আর কি এটা হয়, যতজনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। এটা হচ্ছে এমফিলও সেম অবস্থা। এমফিলে আবেদন পড়ে কম, এখানে মোটামুটি ম্যাক্সিমামই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, খুব বেশি বাদ পড়ে না এমফিলে, কিন্তু এমএসসিতে বেশ বাদ দেয় শর্ট লিস্ট করে। তো যাদের মোটামুটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আদার্স বা সিজিপি ভালো বা রিসার্চের অভিজ্ঞতা আছে তারা মোটামুটি টিকে যায়, মানে শর্ট লিস্টে টিকে যায়, সমস্যা হয় না। তো এবার হচ্ছে এটাকে তো প্রথম ধাপ হচ্ছে তাহলে কি ফার্স্ট ধাপে হচ্ছে শর্ট লিস্ট, আর সেকেন্ড ধাপে হচ্ছে আপনার রিটেন এক্সাম। এটা হচ্ছে আপনার যারা এমফিল এবং এমএসসিতে ভর্তি পরীক্ষা দেবেন তাদেরই হচ্ছে শুধু এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আর যারা পিএইচডিতে তারা হচ্ছে শুধু একটা ভাইবা দিবেন, সুপারভাইজার সিলেকশন করবেন,
তাহলেই হয়ে যাবে। আপনারা যে এমএসসিতে থিসিস করছেন সেই থিসিসের উপর একটা জাস্ট প্রেজেন্টেশন নর্মালি প্রেজেন্টেশন না দিলেও একটা ভাইবা হবে জাস্ট ওইটার কাজের উপর। আর আপনি এখানে যে স্যারের আন্ডারে কাজ করতে চান সেই স্যারের সাথে কথা বলতে হবে। এই হচ্ছে আপনার পিএইচডির রিকোয়ারমেন্ট। আর এমএসসি এমফিলের জন্য রিটেন দিতে হবে। রিটেনের টিকা হচ্ছে যদি আপনার সিট থাকে 30টা তাহলে আপনাকে ভাইবা নেবে হচ্ছে প্রায় 40 জনের মতো, মানে 40 জন। মোট কথা হচ্ছে 5-10 জন বেশি টিকায় আর কি রিটেনের ক্ষেত্রে, যে কটা সিট থাকে। তো এটা সিট নির্দিষ্ট না, সিট দেখা যাচ্ছে যে 20 জন হতে পারে, 30 জন হতে পারে, বা মানে কম বেশি হতে পারে। এটা হচ্ছে কতজন টিচার এখানে অ্যাভেলেবল আছে সুপারভাইজ করার জন্য, তাদের উপর ডিপেন্ড করে এখানে ভর্তি করে। সো এটা কেউ বলতে পারবে না যে এখানে এবার 500 নিয়ে 30 জন নেবে বা 20 জন নেবে। যেমন 2022-এ নিয়েছে হচ্ছে মাত্র 16 জন, তারপর হচ্ছে আবার 2023 এবং 2024-এ নিয়েছে 30 জন করে। তাহলে এই যে দেখেন, এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্টের টিচারদের অবস্থান বা তারা এখন কতটা অ্যাভেলেবল আছে সুপারভাইজ করার জন্য, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কতজন স্টুডেন্ট নেবে। আর এখানে খরচ নাই বললেই চলে। ফুল টাইম স্টুডেন্ট হিসেবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, সেই হিসেবে খুবই ন্যূনতম খরচ, বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও খুব কম খরচ। এখানে পার সেমিস্টার আপনার 3,000 বা 3,000 বা 3,000 টাকা হয়তো একাডেমিক খরচ হবে, আর হচ্ছে হলের জন্য হয়তো বা 3,000 টাকা দেওয়া লাগতে পারে। এই হচ্ছে সব মিলিয়ে 6,000 টাকা, 6,000 বা 7,000 টাকার মধ্যে আপনার দেখা যাচ্ছে প্রতি সেমিস্টার হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আপনার হল টল সব কিছু মিলে হয়তো বা 10,000 থেকে 12,000 টাকা সব মিলে লাগতে পারে, বা এর চেয়ে কম হতে পারে, এর চেয়ে কম হওয়ার সম্ভাবনা বেশি, বেশি হওয়ার সম্ভাবনা নাই, কমই হবে মনে হয়। তো এই হচ্ছে আপনার আবেদনের প্রসেস। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এখানে এর জন্য কোনো যেহেতু রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের জন্য কোনো বই বা গাইড বা কোনো অনলাইন ক্লাস এগুলা বা কোনো এরকম কোনো ফেসিলিটিস আছে কি না? হ্যাঁ, আপনার জন্য হচ্ছে এক্ষেত্রে আমি বলতে পারি, আপনি কেমিস্ট্রি ফুলারিন C60 এই পেজটা ফলো করতে পারেন। এই পেজে মোটামুটি আপডেট দেওয়া হয়। আর হচ্ছে এর জন্য একটা ফুলারিন নামক একটা বই আছে, এই বইটা হচ্ছে এই পেজে আপডেট পাবেন। এই পেজটা মূলত এই বইয়ের জন্যই। এখান থেকে হচ্ছে আপনি এই বইটা কালেক্ট করলে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস টু 2 বছরের আর কি কোশ্চেনগুলো পাবেন, কোশ্চেনগুলো মানে কোশ্চেন কেমন ছিল এগুলো পাবেন, গাইডলাইন পাবেন, তারপর হচ্ছে দু একটা ভাইবার এক্সপিরিয়েন্স পাবেন, সব মিলিয়ে খুঁটিনাটি যত জিজ্ঞাসা সেগুলো পাবেন। আর বুয়েটে আসার মতো, পরীক্ষায় মানে কমন পাওয়ার মতো যে কিছু টপিক আছে যেগুলো মানে বুয়েটের সাধারণত আসে, এই টপিকগুলো নিয়ে বেশ আলোচনা পাবেন। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য বইটা আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। তো সেই ক্ষেত্রে যদি যারা অনেকে ন্যাশনাল আছেন বা যাদের বেসিক দুর্বল, যারা হচ্ছে যেমন নিয়মিত পড়াশোনা করতে চান না, বা পড়াশোনা হয় না, ইচ্ছা থাকলেও হয় না, নানান সমস্যায় থাকেন, তারা যদি কেউ কোনো এক্সাম বেসে ভর্তি হতে চান, তাহলে এই ফুলারিনেরই হচ্ছে বইয়ের পিছনে এমনকি পেজে যোগাযোগ করলে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন, বা ওই পেজে ইনবক্সে নক দিলে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন। ওই গ্রুপে জয়েন করার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম বেস চালু করা থাকে। ওই এক্সাম বেসে খুবই মানে অল্প খরচে 500 টাকা, অ্যাভারেজ 500 টাকার মধ্যে আপনি একটা এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। 1 থেকে 1.5 মাসের মতো ওইখানে বুয়েটের বা ঢাকা ভার্সিটি বা অন্যান্য কেমিস্ট্রি রিলেটেড যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতিমূলক একটা প্রিপারেশন মানে পড়াশোনা বা এক্সাম, এগুলো ওই গ্রুপটাতে নেওয়া হয়। সো এইভাবে আপনি আপনাকে এগিয়ে রাখতে পারেন। আরও যদি কিছু জানার থাকে আপনারা আমার এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন আপনি কি জানতে চাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।